তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করা এই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন ঘটনার তথ্য বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আজকে আমরা মূলত দুটি বিষয় বা দুটি খবর নিয়ে আলোচনা করব। জাতীয় ঐক্যমত্য কমিশন প্রথম পর্বে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে 3 মাসেরও বেশি সময় ধরে টানা বৈঠক করেছে। তাতে করে অনেকগুলো সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হয়েছে, কিন্তু মৌলিক অনেকগুলো সংস্কার প্রস্তাবের ব্যাপারে কোনো ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়নি। সেই চেষ্টার জন্য দ্বিতীয় পর্বের আলোচনা আজকে শুরু হয়েছে 30টি রাজনৈতিক দলের সাথে। দ্বিতীয় পর্বের উদ্বোধন করেছেন গতকাল প্রধান উপদেষ্টা। আজকে দলগুলোর সাথে বিষয়ভিত্তিক আলোচনা শুরু হয়েছে। প্রথম দিনের আলোচনায় মূলত স্থান পেয়েছে সংবিধানের 70 অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারী আসন, সংসদীয় কমিটির সভাপতি নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ এবং কার্যপরিধি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের বিষয়টি এবং আগামী মাসে জুলাই সনদ তৈরি করা। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। পক্ষে বিপক্ষে মতভেদ আছে। দ্বিতীয় পর্বে মৌলিক সংস্কারের বিষয়গুলোতে কতটা ঐক্যমত্য প্রতিষ্ঠা করা সম্ভব এবং এর মধ্য দিয়ে একটি জুলাই সনদ ঘোষণা করা এবং সেটি কার্যকর করা, তারপর নির্বাচন ইত্যাদি ব্যাপার তো আছেই। আমরা এটি নিয়ে আলোচনা শুরু করব। এছাড়া গতকাল যে বাজেট ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা, সে বাজেটের ব্যাপারে আজকে অর্থ উপদেষ্টা সহ একাধিক উপদেষ্টা সংবাদ সম্মেলন করে বাজেটের নানান দিক তুলে ধরেছেন। বাজেটের ব্যাপারে গতকালও কোনো দল প্রতিক্রিয়া জানিয়েছে। আজকে বেশ কিছু প্রতিক্রিয়া আছে বাজেটের উপরে। সেখানে এনসিপি আছে, বাম গণতান্ত্রিক জোট আছে এবং সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়া আছে। আমরা এই বাজেটের নানান দিক এবং সেই বাজেটে সংস্কারের যে প্রতিফলন, সংস্কারের যে প্রক্রিয়া এবং যে অগ্রাধিকার দেওয়া হচ্ছে সংস্কারকে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে, তার প্রতিফলন কতখানি হচ্ছে, কতটুকু পূরণ হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় বাজেটে সংস্কারের প্রতিফলন কতটা, সংস্কার পাশাপাশি বাজেট দুটো নিয়ে আমরা আলোচনা করব। এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন দুজন সাংবাদিক। প্রথমে পরিচয় করে দিই, সাংবাদিক ও কলামিস্ট জনাব জনাব হাসান মামুন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক জনাব আমিন আল রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি এই অনুষ্ঠানটি আপনারা একযোগে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। ঐক্যমত্য কমিশনের সাথে ডক্টর আলী রিয়াজ, যার সহসভাপতি, তার নেতৃত্বে আজকে 30টি রাজনৈতিক দলের সাথে যেসব বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে একটা প্রতিবেদন দেখে আমরা আলোচনাটি শুরু করতে চাই। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম দফা সংলাপে সংস্কার প্রস্তাবনার অধিকাংশ বিষয় নিয়ে একমত রাজনৈতিক দলগুলো। তবে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, সংবিধানের 70 অনুচ্ছেদ এবং সাংবিধানিক কাউন্সিল গঠনের মতো মৌলিক সংস্কারের বিষয়ে একমত হতে পারেনি তারা। মঙ্গলবার দ্বিতীয় দফার সংলাপে তাই এসব সংস্কার প্রস্তাবনা নিয়েই আরও বিস্তর আলোচনা, যাতে এসব বিষয়ে আরও কাছাকাছি আসে রাজনৈতিক দলগুলো। ফরেন সার্ভিস একাডেমিতে 30টি রাজনৈতিক দলের এই আলোচনা সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশনে। সংবিধানের 70 অনুচ্ছেদ, তত্ত্বাবধায়ক সরকার, নিম্নকক্ষে নারী আসন এবং সংসদের স্থায়ী কমিটির মতো 4টি মৌলিক বিষয় নিয়ে দিনব্যাপী সংলাপে পর্যায়ক্রমে আলাপ হয়। সবাই একটা কনসেনসাসে এসেছে, সেটা হচ্ছে 70 অনুচ্ছেদের ব্যাপারে কমিশন যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছে তার মধ্যে এটা খুবই ভাইটাল একটা ব্যাপার এবং প্রত্যেকটা রাজনৈতিক দলেরই এই ব্যাপারে খুব তীব্র মতামত আছে। আগামী যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টটা হতে হবে হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন, অর্থাৎ আগামী সংসদে আসলে জনগণের কাছে যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটা থাকবে হচ্ছে এই সমস্ত সংস্কারগুলো করার। 70 অনুচ্ছেদ নিয়ে কমিশনের সুপারিশ ছিল অর্থ বিল, অনাস্থা ভোট এবং সংবিধান সংশোধনের বাইরে অন্য সব ব্যাপারে সংসদ সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারবে। বিএনপি এর সঙ্গে নিরাপত্তা যোগ করতে চায়, আর এনসিপি সংবিধান সংশোধনকে বাদ রাখতে চায়। বাকি সব বিষয়ে সব দলই একমত। আমাদের দলীয় অবস্থান থেকে আমরা এই 3টা ছাড়াও আরও একটা বিষয় আমরা উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিষয়। কারণ রাষ্ট্রে যদি কোনো কারণে দুর্ভাগ্যক্রমে যুদ্ধ অবস্থা থাকে, অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ হয়, তখন জাতীয় সংসদে অবশ্যই সেই বিষয়টি ঐক্যমত্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নিতে হয়। আমরা মনে করি জাতীয় নিরাপত্তার ইস্যু বা ইমার্জেন্সি যেটা, সেটা ইমার্জেন্সিভাবেই ট্যাকেল করা হবে।
কিন্তু আমরা যে 3টা পয়েন্ট কথা বলেছি, দিস ইজ আওয়ার স্ট্যান্ড ফর 70। কমিশন সহসভাপতি বলেন, এরপর যেসব বিষয়ে ভিন্নমত থাকবে সেগুলোর ব্যাপারে জনমত তৈরিতে রাজনৈতিক দলগুলোকে তাদের ইশতেহারে উল্লেখ করতে হবে। আমাদেরকে এগুলো এক অর্থে এর এক ধরনের উপসংহার টানতে হবে, কারণ সময়ের স্বল্পতার বিবেচনায় আমরা জুলাই মাসের মধ্যে যেই সনদ তৈরি করতে চাচ্ছি সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ডক্টর আলী রিয়াজ বলেন, আগামী মাসের মধ্যেই জুলাই সনদের কাজ শেষ করতে চান তারা। সেজন্য ঈদের পর ধারাবাহিকভাবে সব বিষয় নিয়ে দ্রুত বসবে কমিশন। আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। জনাব আমিন আল রশিদ, চলমান সংস্কার নিয়ে তো সবাই খোঁজ খবর রাখি, আমরা কথা বলি, লিখি, আপনিও লেখেন। তবে সংবিধান নিয়ে আপনি অনেক বছর ধরে কাজ করছেন। সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয়গুলোতেই কিন্তু ঐক্যমত এখন পর্যন্ত হয় নাই। এই আপনার 70 অনুচ্ছেদ বাতিল করা, তত্ত্বাবধায়ক সরকারের বিধান ফিরিয়ে আনা, তার মেয়াদ, জাতীয় নির্বাচনের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচনের কথাও এসছে, নিম্নকক্ষ, উচ্চকক্ষ, নিম্নকক্ষে নারীর আসন কিভাবে নির্বাচিত হবে সেগুলো আছে। শুরুটা যদি করি 70 অনুচ্ছেদ, এটি নিয়ে বহু বছর ধরে আমরা আলাপ আলোচনা বিতর্ক শুনছি। 70 অনুচ্ছেদের ব্যাপারে আজকের আলোচনায় প্রায় সব দলই একমত, কিন্তু শর্ত কারো একটা, কারো দুইটা, কারো তিনটা। এই ব্যবধান ঘোচানো কতটা সম্ভব? যেই আলোচনাটা অনেক বছর ধরেই আছে। আমি অনেক বছর আগে একটা পত্রিকায় লিখেছিলাম যে 70 অনুচ্ছেদের ভীতি ও বাস্তবতা, অর্থাৎ আমাদের এখন যে অবস্থায় 70 অনুচ্ছেদটা আছে এটারও কিন্তু আমরা কখনো প্রয়োগ করি নাই। এখন বলা আছে যে দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না এমপিরা। তো দলের বিরুদ্ধে ভোট জিনিসটাকে আপনি যদি স্পেসিফাই করেন, দলের বিরুদ্ধে ভোট বলতে আমি সাধারণ নাগরিক হিসেবে বুঝি যে এটা আসলে আস্থার প্রশ্ন। যে ধরেন যেই সরকার ক্ষমতা আছে, যেই দল ক্ষমতা আছে, তাদের বিরুদ্ধে আস্থা অনাস্থা এলেই কেবল দলের বিরুদ্ধে ভোট হয়। কিন্তু ধরেন একটা বিল উঠলো পার্লামেন্টে, ধরেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা অন্য কোনো একটা বিতর্কিত আইন যেটা প্রশ্ন তৈরি করবে, সেই বিলের বিরুদ্ধে যদি সরকারি দলের এমপি ভোট দেন বা বক্তব্য রাখেন, তাতে তার তো সংসদ সদস্যপদ যাওয়ার কথা না, মানে আইনত যাওয়ার কথা না। কিন্তু তারপরে আমি সেই পরে আসছি যে কেন কোনো এমপি এই স্বাধীনতা তার থাকার পরেও কেন বক্তব্য দেন নাই। ওনারা ধরে নিয়েছেন যে যেহেতু বিলটা সাধারণত আনে সরকারি দল, সরকারি বিল যেহেতু মন্ত্রীরা বিলটা উত্থাপন করেন, কিছু ব্যতিক্রম থাকে বেসরকারি বিল, যেমন সাবের হোসেন চৌধুরী একটা বিল এনেছিলেন এখন যে খুব আলোচিত বিল আপনার নিরাপত্তা হেফাজতে মৃত্যু, এটা কিন্তু বেসরকারি বিল, সাবের হোসেনের আনা, কিন্তু অধিকাংশ বিল আনেন মন্ত্রীরা। ফলে যেহেতু মন্ত্রী বিল আনেন সরকারি বিল, ফলে এমপিরা ধরেই নেন যে এইটার বিরুদ্ধে ভোট দিলে বোধহয় দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। এবং বিল পাশের ক্ষেত্রে হুইপিংটা খুব কাজ করে পার্লামেন্টে। হুইপিংটা আপনি জানেন, হুইপরা চেষ্টা করেন যে যাতে করে কম বিরোধিতা আসে, অর্থাৎ হুইপরা মনেই করেন বা বলেনি যে বিরোধী দলরা ওরা চিৎকার করুক, তোমরা কথা বইল না। ফলে এই যারা জুজুর ভয় তৈরি করে রাখা হয়, যে কারণে বিলের অ্যাগেনস্টেও সরকারি দলের এমপিরা কখনো কথা বলেন নাই। কিন্তু যদি বলতেন, আমি নিশ্চিত কারোর এমপিশিপ যেত না। যদি এই বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার কারণে এমপিশিপ যেত, সে কিন্তু হাইকোর্টে গিয়ে রিট করতে পারতো যে আমার, তখন হাইকোর্ট আমি নিশ্চিত ওই এমপির পক্ষে দাঁড়াতেন। কিন্তু তারপরে কোনো এমপি এই ভোটটা ওনারা দেন নাই জুজুর ভয়ের কারণে। এখন করণীয়টা কি? এখন যেই আলোচনা আজকে হলো, আমি মনে করি ভেরি রেশনাল আলোচনা এটা। এবং আমরা অনেকদিন ধরে বলছি যে আপনি স্পেসিফাই করে দেন যে অর্থ বিল, আপনার সংবিধান সংস্কার, অনাস্থা বিল এবং বিএনপি যেটা বলেছে জাতীয়, আমি মনে করি এটাও লজিক্যাল। এই চারটা যদি আপনি স্পেসিফিক করে দেন যে চারটার বাইরে যে কোনো বিষয়ে ওপেন, ফ্লোর ওপেন, কেউ কথা বলতে পারবে, ইভেন যদি বিলও ওঠে যে কোনো আইনের বিরুদ্ধে, কেন একজন এমপি ভোট দিতে পারবে না? একজন মন্ত্রী বিল আনলেই সেটার পক্ষে আমাকে হ্যাঁ বলতে হবে কেন? এটা কোনো ডেমোক্রেটিক সিস্টেম না। শুধুমাত্র 70 অনুচ্ছেদ রাখাটা লজিক্যাল কেন? যদি এরকম একটা বিধান আপনি না রাখেন, পার্লামেন্ট অস্থির হয়ে যাবে। এবং ওই ভোট কেনা বেচা দিয়ে বঙ্গবন্ধু 72তেই বলেছেন যে এটা না রাখলে পরে তো তোরা চলে যাবি অন্য অন্য কি বলে অন্য দলে। ফলে এটা লজিক্যাল। 70 অনুচ্ছেদ আপনাকে রাখতে হবে, বিধানটা রাখতে হবে। বাট এখন যেহেতু আমি যেটা মনে করি যে এখন যে বিধান আছে এটাও খারাপ না, কিন্তু যেহেতু চর্চা যেহেতু হয় না, এমপির এক ধরনের জুজুর ভয়ের মধ্যে থাকে, তাহলে ভাই আপনি স্পেসিফিক করে দেন, এই চারটা বিধানটা রেখে দেন, তাহলে আমার মনে হয় যে এই ভয়টা কাটবে। 70-এর ক্ষেত্রে এতদিন আমরা যেটা শুনে আসছি সংসদে যেটা চর্চিত হয়েছে সেটি হচ্ছে দলের বিরুদ্ধে ভোট দিলে অথবা দল থেকে পদত্যাগ করলে, কিন্তু এর বিস্তারিত ব্যাখ্যা নিয়ে কেউ সংসদে হাজির হন নাই। আপনি বলছেন দলের বিরুদ্ধে সাধারণ বিলে ভোট দেওয়া সম্ভব, এটা আমার মনে হয় তো অনেক বড় কাজ। মানে কোনো একটি বিষয়ভিত্তিক আলোচনা, কোন একটি বিষয়ভিত্তিক আলোচনার ক্ষেত্রে আমরা সকল সরকারি দলের একসুর, সকল বিরোধী দলের একসুর শুনি, রাইট? এটাই এটা মানে এর কম্পালশনটা কোথায়?
এটা ওই যে ভয়, হুইপিং এবং সরকারি দলের এমপিদের মধ্যে এক ধরনের চাপ থাকে যে এইটা যেহেতু স্ট্যান্ড, সরকারি দলের স্ট্যান্ড, যেহেতু প্রধানমন্ত্রী এই বিষয়ে কথা বলে ফেলেছেন, ফলে এর বিরুদ্ধে যাওয়া, অর্থাৎ উনি যেটা বলেছেন এটাকে ডিফেন্ড করতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী কিংবা কোনো একজন মন্ত্রী কথা বলেছেন, তার এগেনস্টে আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন থাকতে পারে, বিইং এ মেম্বার অফ পার্লামেন্ট, আমরা প্র্যাকটিসের মধ্যেই যাইনি। অর্থাৎ পার্লামেন্টটা হয়েছে হ্যাঁ না, মানে হ্যাঁ বলেন হাত জাগান। তো এইভাবে যেটা হয়েছে, পার্লামেন্টটা হয়ে গেছে কোনো একটা নির্দিষ্ট যেই দল সংখ্যাগরিষ্ঠ তাদের একটা ক্লাবে পরিণত হয়েছে, তাই না? তো এই ৭০ অনুচ্ছেদ যদি আপনি রিয়েলি জুজুর ভয়ে দূরে থেকে এমপিরা সত্যি কথা বলতে পারতেন, তাহলে আজকে এই আলোচনাটা হতো না। যেহেতু প্র্যাকটিস হয় নাই, এখন যদি পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাহলে ভাই আপনি স্পেসিফিক করে দেন যে এই জায়গাগুলো আমরা ওপেন, মানে রেস্ট্রিক্টেড থাকবে, বাকিগুলো ওপেন। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা এইটা তো অন্তর্বর্তী সরকার করতে পারবে না। সংবিধানে এই সংশোধনী যে আপনি করতে চান, আগামীতে যে সংসদ নির্বাচিত হবে সেই সংসদে এই কাজটা করতে হবে, রাইট? তার মানে হচ্ছে যে প্রস্তাবটা তৈরি থাকা, সবার সম্মতি নেওয়া, এই ব্যাপারে দরকার হলে দস্তখত নেওয়া, যে আগামী সংসদ এই কাজগুলো। হ্যাঁ, জুলাই চার্টার যেটা হবে, জুলাই সনদ যেটা হবে, সেখানে এক ধরনের কমিটমেন্ট আমার ধারণা থাকবে। এই সনদটা করা হচ্ছে তো কমিটমেন্টের জন্য, যে আমরা যেমন ৩ জোটের রূপরেখার কথা আমরা জানি, যদি সেটা পরে ইমপ্লিমেন্টেড হয় নাই। কিন্তু এবছরের বাস্তবতাটা যেহেতু ভিন্ন, সংস্কার প্রশ্নে মোটামুটি আপনি যেটা বললেন সংবিধানের বাইরে অনেক বিষয়ে একমত হয়েছে দলগুলো। সংবিধান বিষয়ে ঐকমত্য হবে না, এটা খুব স্বাভাবিক। যদি আপনি পরে সময় দেন হয়তো বলবো কেন ঐকমত্য হয় নাই। কিন্তু জুলাই চার্টারে এটা যদি স্পেসিফিক করা থাকে যে হ্যাঁ এই জায়গাগুলো আমরা আসলেই চাই, ৭০ অনুচ্ছেদটা এভাবেই চাই, সব দল যদি এগ্রি করে, তাহলে নেক্সট পার্লামেন্টে যেই দলই মানে সংখ্যাগরিষ্ঠ থাকুক না কেন তারা, এবং যে গণসংহতি আন্দোলনের যে নেতা যে বললেন, আমি খুবই ওনার সঙ্গে একমত পোষণ করি যে নেক্সট পার্লামেন্টটা হওয়াই উচিত, তার প্রথম এজেন্ডা হবে সংবিধান সংশোধন। এবং এই যে কমিটমেন্ট আমরা করলাম, এই কমিটমেন্টগুলো ওখানে নিয়ে আসতে হবে, সেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ক্ষেত্রে হোক। এবং একটা বিরাট ডিবেট যেটা আপনার আগামী দিনগুলো এই আলোচনাটা হবে, যে সরকার ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করতে চায়, কিন্তু তার আগে কিন্তু একটা বিরাট দাবি আছে এনসিপিরও, জামায়াতেরও, যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা করেন। বিএনপি কিন্তু এখানে নাই। এই জায়গাটা একটু মামুন ভাই আপনার কাছে শুনতে চাইবো, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন হওয়া নিয়ে কোনো বিরোধ নাই, এবং এটা বারবার প্রমাণিত হয়েছে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভালো নির্বাচন হওয়া। এখন দাবি উঠেছে স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া। আজকের আলোচনার একটা বিষয় ছিল যে 3 মাসে জাতীয় সরকারের নির্বাচন করবে, মানে জাতীয় সংসদের, আর এরপরের 1 মাসে সকল স্থানীয় সরকার নির্বাচন করবে। তার মানে সরকারের মেয়াদ আর স্থানীয় সরকারের মেয়াদগুলো একসাথে শুরু হতে হবে, একসাথে শেষ হতে হবে, না হলে একটি তত্ত্বাবধায়ক সরকার তো শেষ করতে পারবে না। স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার যৌক্তিকতা এবং বাস্তবতা কতটুকু? ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করার জন্য এইসব নতুন নতুন শর্ত এবং প্রস্তাব উত্থাপন করা হচ্ছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, দেশে কিন্তু এখন নির্বাচন করার দাবিটা জোরদার। এ ব্যাপারে বিভক্তি থাকতে পারে, জনমত বিভক্ত হতে পারে। আমি মনে করি বেশিরভাগ লোক দেশে একটা জাতীয় নির্বাচন চায়। আমি দলের কথা বলছি না, লোকের কথা। দল হিসেবে ধরলো প্রায় সব দল। হ্যাঁ, সেটা তো দল হিসেবে বলছি না, দলের মধ্যে যাচ্ছি না। আজকে মান্না ভাই বলেছেন যে 30টা দল। ডক্টর ইউনূসের বক্তব্যের প্রতিবাদ করে উনি বলেছেন যে উনি যে জাপানে গিয়ে বললেন যে একটা মাত্র দলের, এটা আসলে 30টা দল। এবং উনি কেন, পত্রিকা রিপোর্ট এসেছে, হ্যাঁ পত্রিকা একাধিক কাগজে রিপোর্ট এসছে যে অধিকাংশ দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এবং এই গণ অভ্যুত্থানের একজন বড় স্টেক হোল্ডার হচ্ছেন সেনাপ্রধান। উনি নিজে আগে বলেছিলেন 18 মাসের মধ্যে, সেই ধারায় উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। তো এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা হওয়া দরকার আমি মনে করি সরকারের সঙ্গে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে, যে জাতীয় নির্বাচনটা কবে হওয়া উচিত, কত দিনের মধ্যে, কবে, মানে মাঝে মাঝে বলা হয় ডিসেম্বরে, জুনে। আপনাকে গতকাল উদ্বোধনী পর্বে 30টি দলের প্রতিনিধিরা বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টার সামনে। আমি প্রত্যেকের বক্তব্য শুনেছি। সেখানে বেশিরভাগ দলই ঘুরে ফিরে ডিসেম্বরের মধ্যে বা কাছাকাছি সময়ের মধ্যে এবং নির্বাচনের জন্য একটা রোডম্যাপ, কেউ সুনির্দিষ্ট মাস, কেউ সুনির্দিষ্ট দিন চেয়েছেন। এবং জাপানে গিয়ে যে কথাটি প্রধান উপদেষ্টা বলেছেন শুধুমাত্র একটি দল চায়, সেটি নিয়ে অনেকে সমালোচনা করেছেন। বিএনপির বক্তব্য আরও কঠোর ছিল, কিন্তু প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া গেল না। ওই তো একটা কথা বলাই হচ্ছে যে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা সব বিষয়ে কথা বলেন, প্রচুর কথা বলেন, কিন্তু নির্বাচন নিয়ে কোনো কথা বলেন না, অথচ নির্বাচনের দাবিটা জোরালো। এবং এখানে আমি বলবো যে প্রধান 3 পক্ষের 2 পক্ষ কিন্তু একমত, বিএনপি এবং সেনাবাহিনী।
তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এবং আমি মনে করি বাংলাদেশের বেশিরভাগ লোক ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। ডিসেম্বরের মধ্যে না, এটা 6 মাসের মধ্যে নির্বাচন চায়, সেটা যে মাসই হোক। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বলা হয়েছে ফেব্রুয়ারিতে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, কিন্তু তারা ওই সেপ্টেম্বরে অক্টোবরে হতে পারে এই কথা বলেন না, যেহেতু তাদের হিসাবটা ডিসেম্বর, তাদের হিসাবটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন, কিন্তু আলাপটা তো অন্য। আলাপটা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে হতে পারে, জুনের মধ্যে হতে পারে। যাই হোক, তা আমরা যে আলাপটা করছি সেটা কিন্তু জাতীয় নির্বাচন নিয়ে, স্থানীয় নির্বাচন নিয়ে না। যদিও স্থানীয় সরকারের আবশ্যকতা তো আছে, স্থানীয় সরকার প্রতিনিধি নাই, এবং সে কারণে বাজেট বাস্তবায়নও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাজেট নিয়ে আপনি আলোচনা করতে চাচ্ছেন, এই যে এডিপি বাস্তবায়নের অবস্থা খারাপ, এটার একটা বড় কারণ হচ্ছে যে স্থানীয় সরকার প্রতিনিধি নাই এবং স্থানীয় সরকার কাজ করছে না সেইভাবে। আমরা আজকেও দেখছি যে সিটি কর্পোরেশনের দক্ষিণ অংশ আজকেও অচল, আজকেও ছিল, আন্দোলন বোধহয় স্থগিত করা হয়েছে নির্বাচনের জন্য, এবং ইশরাক সাহেব ঈদের জন্য ইশরাক সাহেব বলছেন যে লোকজন বলছে আমাকে যে সবাইকে নিয়ে শপথ নিয়ে নিতে, বসে যেতে, এইরকম পরিস্থিতি। অ্যাপিলেট ডিভিশন বলেছে যে এটা নির্বাচন কমিশনের এখতিয়ার, মানে জিনিসটা আবার নির্বাচন কমিশন তো তার এখতিয়ার অনুযায়ী কাজ করেছিল, কিন্তু এটা মাঝে আবার সংকট তৈরি করা হলো কেন? আমি যে কথাটা বলছিলাম যে নতুন নতুন প্রশ্ন, শর্ত এবং এজেন্ডা তৈরি করা হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য। এখানে একটা বিষয় আমি একটু উল্লেখ করি, এই যে সংস্কারের প্রসঙ্গ এসছে, যে কি সাংবিধানিক বিষয়ে একমত না, আমি বলতে চাই যে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে এর মধ্যে প্রথম দফা আলোচনায় অনেক বিষয়ে কিন্তু একমত হয়েছে, সেগুলোর বাস্তবায়নের খবর কি? সেগুলো তো বাস্তবায়নের কোনো উদ্যোগ নাই। আচ্ছা, সেগুলো কিন্তু গতকাল বৈঠকে এটা বলা হচ্ছে, যেগুলো ব্যাপারে ঐক্যমত হচ্ছে ওটাকে তালিকা দেন। হ্যাঁ, সেগুলো শুরু করে ফেলেন বাস্তবায়ন, সময় তো নাই, 10 মাস চলে যাচ্ছে প্রায়। আচ্ছা, তারপরে আরেকটা বড় ইস্যু আছে, মাঝে নিউজ হয়েছে, সেটা হচ্ছে 221টা সুপারিশ সরকার নিজেই ঠিক করেছিল যে এগুলোর জন্য আলোচনার প্রয়োজন নেই, এগুলোতে সবাই একমত, সেগুলোর কোনো অগ্রগতি নেই, এবং জনপরিসরেও সবাই একমত এই ব্যাপারে, তাই না? এবং সেসব ব্যাপারে কিন্তু 2.5 মাসে কোনো অগ্রগতি নাই, সরকার কোনো উদ্যোগ নেয়নি। তাহলে সংস্কারের পক্ষে সরকার আছে এই দাবি করা কিন্তু কঠিন। এবং বাজেটের প্রসঙ্গে আপনি আসবেন, আমি একটু আগাম বলি, বাজেটেও কিন্তু সংস্কারের কোনো প্রতিফলন নাই। এটা নিউজ হয়েছিল যে এই যে কমিটি হয়েছে, শ্বেতপত্র কমিটি, তারপরে অর্থনৈতিক কৌশল পুনর্মূল্যায়ন কমিটি, তারপরে হচ্ছে এই যে আরেকটা হচ্ছে টাস্কফোর্স হয়েছিল, শেয়ার মার্কেটে রিফর্ম নিয়ে কাজ হচ্ছে, এগুলোর কোনো প্রতিফলন কিন্তু বাজেটে নাই। এবং এটাও দেখা যাচ্ছে যে সরকার যেসব জায়গায় সংস্কারের উদ্যোগ নিচ্ছে এককভাবে, যেমন এনবিআর, যেমন প্রশাসন, সেগুলোতে কিন্তু সরকার লেজে গোবরে করে ফেলছে, এবং সেখান থেকে সরকারকে সরে আসতে হচ্ছে। এই বাজেট পেশ করার সময়ও এনবিআরে কিন্তু অস্থিরতা, সরকার সরে এসছে, তারপরে এনবিআর চেয়ারম্যানকে পুলিশ প্রহরায় অফিসে যেতে হচ্ছে, এইরকম একটা সিচুয়েশন। এবং ঈদের পরে নাকি সচিবালয়ে আবার আন্দোলন চলবে, এই হচ্ছে অবস্থা। তো এই অবস্থার মধ্যে মানে সংস্কার, বড় বড় সংস্কার কি করে হবে? আপনি তো ছোটোখাটো সংস্কারই করতে পারছেন না। এবং এই যে বাজেট দেওয়া হয়েছে সে বাজেটের মধ্যে সংস্কারের প্রতিফলন নাই। অর্থ উপদেষ্টা বলেছিলেন যে কিছু ফুটপ্রিন্ট উনি রাখবেন বাজেটে, যেগুলো পরবর্তী সরকার অনুসরণ করবে। তো সেই রকম কোনো ফুটপ্রিন্ট কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে না। যেমন এখানে একটা, তার মানে আর্থিক খাতের সংস্কার সরকারের অগ্রাধিকারে নাই, এবং সরকার কিন্তু কোনো অর্থনৈতিক সংস্কার কমিশন করে নাই। সরকার অনেক ছোটোখাটো কমিশন করেছে, কিন্তু অর্থনৈতিক সংস্কার কমিশন করে নাই, কমিটি করেছে, টাস্কফোর্স করেছে, এবং সেগুলোর প্রতিবেদনও কিন্তু ফলো করা হচ্ছে না। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য পরিষ্কার বলেছেন যে আমাদের সুপারিশগুলো বিবেচনায় নেওয়া হচ্ছে না। এবং সরকারের তরফ থেকে যারা বাজেট প্রণয়নে নিয়োজিত ছিলেন তারা কিন্তু বলেছেন যে বর্তমান বাস্তবতায় এই সুপারিশগুলো প্রতিফলিত করার সুযোগ নাই। তো অর্থনীতিতেই সংস্কার আনার সুযোগ নাই। আপনি রাজনৈতিক যেসব গুরুতর বিষয় আছে, সাংবিধানিক বিষয় আছে, সেগুলো নিয়ে আলোচনাই বা করছেন কেন? এটাই তো আমার প্রশ্ন। নির্বাচনের এজেন্ডা দূরে সরিয়ে রেখে এই আলোচনাগুলো তো সহজে শেষ হবে না। এবং বিএনপি কিন্তু কতগুলো বিষয় বলেই দিয়েছে তারা এগুলোতে একমত হবে না। তো দেশের প্রধান রাজনৈতিক দল নির্বাচন দিলেই যারা ক্ষমতায় যাবে বলে সবাই মনে করে, তাই না? তো সেই দল তো বলেই দিয়েছে যে আমরা এইসব ব্যাপারে একমত হব না। আলোচনার কি প্রয়োজন সেটাও আমি বুঝি না। সত্য না, যেগুলোর ব্যাপারে ঐক্যমত হয় নাই সেগুলোর ঐক্যমতের
আরেক দফা চেষ্টা বলা যায়। এবং বলা হচ্ছে যদি তাতেও না হয় সেক্ষেত্রে ওই বিষয়গুলো প্রত্যেকটা রাজনৈতিক দল তার নির্বাচনী ইশতেহারে নিয়ে যাবে জনগণের কাছে, যে আমরা এটা চেয়েছিলাম কিন্তু অন্যেরা চায় নাই, বা আমরা এটা চাইনি অন্যেরা চেয়েছে, জনগণ যে পক্ষকে ভোট দেবে। তো বিএনপি বা অন্য সব দল যে তাদেরকে জনগণ কি ভোট দেবে এই শুধু এই সংস্কার প্রস্তাব প্রশ্নে নাকি সামগ্রিক বাস্তবতায়? জনগণ মানে সংস্কারের ব্যাপারে কতটা উত্তেজিত আমার মনে হয় এটা 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 খুবই, আমরা মানে এটাকে অতি 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 উৎসাহী একটা তৎপরতা চলছে সংস্কার নিয়ে। জনগণ সংস্কার নিয়ে খুব একটা উত্তেজিত না। জনগণ কোন বিষয়গুলো নিয়ে উত্তেজিত? এক হচ্ছে জনগণ এখন একটু আশ্বস্ত আছে যে বাজার পরিস্থিতি একটু ভালো, এমনকি কোরবানি ঈদের আগে মশলার বাজার নিয়ন্ত্রণে আছে, মোটামুটি ভালো, গতবারের চেয়ে বেটার। আচ্ছা, এইটা চালের দাম একটু নিম্নগামী, বড় উত্তোলন ভালো হয়েছে। আজকে কৃষি উপদেষ্টা বলেছেন যে 85% উত্তোলন হয়ে গেছে, এর মধ্যে একটা বন্যা ছোটোখাটো হচ্ছে, তো এটা সুখবর যা 85% উত্তোলন হয়েছে এবং 15 লাখ মেট্রিক টন অতিরিক্ত উৎপাদন হয়েছে উনি বলছেন। উনি আবার বলেছেন যে বিবিএস যদি সঠিক তথ্য দিয়ে থাকে, এগুলো ভালো, এগুলো ভালো যে সরকার নিজেই সন্দিহান যে তথ্যগুলো সঠিক কিনা, কারণ বিবিএসেরও তো সংস্কার প্রয়োজন, বিবিএসের কিন্তু সংস্কার হয়নি এবং বিবিএসের দেওয়া তথ্য অনুসরণ করেই কিন্তু বাজেট প্রণীত হয়েছে। ফলে এই বাজেটের এই যে হিসাব নিকাশগুলোর সঠিকতা নিয়ে প্রশ্ন উঠছে। হ্যাঁ, তো যে কথা বলছিলাম যে সরকার, জনগণ চিন্তিত হচ্ছে যে বাজেটে দাম বাড়লো কিনা, এটা তো বাজেটে তো আজকাল দাম সেভাবে বাড়ে না, কারণ বাজেটে একটা চেষ্টা রাখা হয়, আমরা পত্রিকার তালিকা দেখেছি কোনগুলোর দাম বাড়বে কোনগুলোর দাম কমবে, যেগুলো খুবই জোরালো নিত্যপণ্য মানে একেবারে সর্বসাধারণ ব্যবহার করে সেগুলোতে কিন্তু ট্যাক্স ইম্পোজ করা হয়নি সেভাবে, কিন্তু মিডল ক্লাস ব্যবহার করে কিছু জিনিসপত্র আছে সেগুলোতে হয়েছে এবং সেগুলো হয়তো মিডল ক্লাস অ্যাফোর্ড করতে পারবে, কিন্তু সাধারণ মানুষকে এফেক্ট করে না বাজেট আগের মতো করে। সিপিডি বলেছে কালো টাকা বৈধ করার সুযোগ হচ্ছে জুলাই চেতনার পরিপন্থী, কারণ এই সরকার জুলাই অভ্যুত্থানের সরকার, এই সরকার সেই চেতনা ধারণ করে সংস্কার বা আরও যা যা কিছু করতে চাচ্ছে সেখানে কালো টাকা বৈধ করার সুযোগ, এটা প্রতি বছরই বাজেটের আগে বিতর্কিত হয় এবং সেই বিধান থেকে প্রতি বছরের যে উপদেষ্টা নিজেও বলেছেন যে তিনিও মনে করেন যে কালো টাকা সাদা করা উচিত না, তারপরও কেন মানে প্রতি বছরের মতো তো না বিষয়টা, এখন তো ভিন্ন পরিস্থিতি, এখন তো মানে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে পারে। এই সরকার এসে কিন্তু এটা বন্ধ করেছিল 2 মাসের মধ্যেই একটা প্রজ্ঞাপন জারি করে যে এই সুযোগ থাকবে না, কিন্তু বাজেটে আবার এই সুযোগটা রাখা হয়েছে এবং আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে কালো টাকা সাদা সেভাবে হয় না, মানে এই পর্যন্ত যত বিনিয়োগের না তেমন হয় না। আবাসন খাতের লোকজন নাকি বলেছে যে তাদের ব্যবসা খারাপ ইত্যাদি, কিন্তু এই সুযোগ দিলেও ব্যবসা খুব চাঙ্গা হবে বলে মনে হয় না, কারণ লোকজন পকেট থেকে যারা কালো টাকার মালিক তারা খুব পয়সা বের করবে এই পরিস্থিতির মধ্যে, এটা মনে হয় না। সুতরাং এটা গভর্নমেন্টের রিভিউ করা উচিত। আমি মনে করি যে বাজেট ঘোষণা হয়েছে কিন্তু এই সমালোচনাগুলো আমলে নেওয়া উচিত, আমলে নিয়ে এই বিষয়গুলো অন্তত বাদ দেওয়া উচিত। বাম গণতান্ত্রিক জোটের প্রতিক্রিয়া হচ্ছে যে বাজেটের প্রতিক্রিয়া তারা বলেছে যে ঋণ করে ঘি খাওয়ার যে প্রবণতা সেখান থেকেও বের হতে পারে। তার মানে তাহলে মোটা দাগে যদি বলি যে এই অভ্যুত্থানের সরকারের বাজেটে কি নতুনত্ব আছে? না, নতুনত্ব নাই এটা, এবং অর্থ উপদেষ্টা নিজে স্বীকার করেছেন যে আমি কোনো বিপ্লবাত্মক বাজেট দিই নাই, আমি কোনো কথার ফুলঝুরি, কিন্তু কথার ফুলঝুরি তো না, বিষয়টা হচ্ছে বাজেট ভাষণে কিন্তু সংস্কারের উপরে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে বা সংস্কারের লক্ষ্য কথা বলা হয়েছে। আপনি বলছেন সংস্কারগুলো উল্লেখ করেছেন কিন্তু এগুলো বাস্তবায়নের কোনো রূপরেখা নেই। যেমন বিনিয়োগ কিভাবে বাড়বে এটার কিন্তু কোনো স্পষ্ট রূপরেখা উনি দেননি। তারপরে বিভিন্ন খাতে, সরকারি খাতে, বেসরকারি খাতে, প্রবাসী খাতে কিভাবে কর্মসংস্থান হবে এরও কোনো রূপরেখা কিন্তু বাজেট বক্তৃতায় নাই, সাধারণত থাকে। আরেকটা হচ্ছে যে এই যে রিফর্মের কথা, যেমন এনবিআর রিফর্মের কথাও বাজেটে সেভাবে উল্লেখিত নাই, যদিও এই বাজেট দেওয়াকালে কিন্তু এনবিআরে কিন্তু অস্থিরতা চলছে। আচ্ছা, আর হচ্ছে যে যেমন শেয়ার বাজার পরিস্থিতি যথেষ্ট খারাপ। গণ অভ্যুত্থানের পরে আশা করা হচ্ছিল শেয়ার বাজারে উত্থান হবে, বরং শেয়ার বাজার নিম্নগামী হয়েছে। এর নানা রকম কারণ আছে, মানে যৌক্তিক কারণও আছে, যেমন সুদের হার বেড়েছে, সুদের হার বাড়লে হয় কি শেয়ার বাজার থেকে টাকা পয়সা ব্যাংকে চলে যায়, সেটা আছে। এখানে কারসাজির বিষয় আছে এবং কারসাজির কথা আওয়ামী লীগ আমলে ব্যাপকভাবে ছিল, তো এই আমলেও কেন শেয়ার বাজার এত নিম্নগামী হলো এবং শেয়ার বাজার তোলার জন্য
সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো ফল দিতে অনেক সময় লাগবে, কারণ এগুলো স্বল্প মেয়াদে এগুলো শেয়ার বাজার মানে দ্রুত ঘুরে দাঁড়াবে এরকম আশা করা যায় না। ব্যাংকের উপরে নির্ভর থাকতে হবে আমাদেরকে, বিনিয়োগকারীদের এবং সরকারকেও। সরকার কিন্তু ঋণের যে পরিকল্পনা করেছে এখানে ব্যাংকের উপর নির্ভরশীলতা আছে বিরাট। বিদেশি সাহায্য সেভাবে আসছে না এবং আসবে বলে আশাও করা যায় না। আমরা একটা হাইপ তুলেছিলাম যে ইউনূস সাহেব আছে, অতএব বিদেশি সারা বিশ্বের লোক বিনিয়োগ এসে, সেটা কিন্তু হয়নি এবং সেটা হবেও না দ্রুত। আর এই অন্তর্বর্তীকালে মানে স্থিতিশীলতা না, অন্তর্বর্তীকালে রাজনৈতিক স্থিতিশীলতা না এলে এবং দেশে বিনিয়োগ না বাড়লে বিদেশিরা উৎসাহী হওয়ার কথা না, এটা কোনো দেশেই হয়নি। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসব। ফিরে এসে বাজেট এবং সংস্কার, ঐকমত্যের প্রচেষ্টা, জুলাই সনদ, এই সব কিছু নিয়ে আরও আলোচনা করব। আশা করছি ফিরে এসে আপনাদের সাথে থাকবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আমরা কথা বলছি ঐকমত্য তৈরির মৌলিক সংস্কারের ব্যাপারে। দ্বিতীয় চেষ্টা শুরু হয়েছে আজকে, 30টি দলের সাথে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়েছে। এটি বিষয়ভিত্তিক এবং ধাপে ধাপে চলতে থাকবে, তারপর জুলাই সনদ তৈরি হবে। পাশাপাশি যে বাজেট ঘোষণা করা হয়েছে তার নানান দিক নিয়ে নানান রকমের প্রতিক্রিয়া আছে রাজনৈতিক ও অরাজনৈতিক পেশাজীবীদের, এবং সেই সংস্কার সবচেয়ে বেশি আলোচিত, উচ্চারিত, কাঙ্ক্ষিত, বিতর্কিত যাই বলি, সেই সংস্কারের প্রতিফলন আর্থিক খাতে বা সরকারের যে বাজেট আমরা দেখলাম তাতে কতটুকু প্রতিফলিত হয়েছে। যেন আমিন আল রশিদ, বাজেট নিয়েও নিশ্চয়ই আপনি বলবেন। আপনি এই বাজেটে নতুনত্ব কী দেখছেন বা সংস্কারের বা জুলাই অভ্যুত্থানের চেতনার প্রভাব কি দেখছেন? জুলাই চেতনার প্রভাব আছে স্পষ্ট, এবং সেটাই নতুন যে আমাদের মুক্তিযোদ্ধাদের, মানে 71 সালে যারা দেশটা স্বাধীন করেছেন, মানে যুদ্ধ করে, তাদের আয়কর রিটার্ন দেওয়ার ক্ষেত্রে তাদের একটা ছাড় দেওয়া হয়, যে তাদের আয়ের সীমাটা অন্যদের চেয়ে বেশি। এবছর যেটা করা হয়েছে সেই মুক্তিযোদ্ধাদের সমান করা হয়েছে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যারা গেজেটেড, ওনাদের ভাষায় জুলাই যোদ্ধা, অর্থাৎ জুলাই যোদ্ধা যারা আহত। মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা কি এক কাতারে আসতে? আমি সেই জায়গায় আসছি, যে তাই তো হলো, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। হ্যাঁ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, অর্থাৎ যারা 71 সালে সরকার পতনে রাজনৈতিক অরাজনৈতিক যে কোনো মহল আন্দোলন করতে পারে, এবং তাদেরকেই এখন সেটা কি যুদ্ধ বলা যাবে? 5ই আগস্টের পর থেকে তো আমরা দেখছি যে 1971-কে মেলাইন করা, না অভ্যুত্থানটা যুদ্ধ কিনা? না, আমি সেটাই বলছি যে অভ্যুত্থানটা তো, এটা তো একটা রাজনৈতিক অভ্যুত্থান, এটা তো মুক্তিযুদ্ধ না। এবং 5ই আগস্টের পর অনেকেই বলার চেষ্টা করেছেন এটা দ্বিতীয় স্বাধীনতা, এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এটা বিপ্লব, অনেক বলেছেন না। যদি অধ্যাপক আলী রিয়াজ নিজেই বলেছেন এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান। তো যদি এটা অভ্যুত্থান হয়, রাজনৈতিক অভ্যুত্থান হয়, রাজনৈতিক আন্দোলন হয়, যদি 90-এর গণ আন্দোলনের মতো এটা একটা আন্দোলন হয়, যদি 2006-07-এর আন্দোলনের মতো এটা একটা আন্দোলন হয় 24-এর, তাহলে কি করে আপনি 71 সালের মহান মুক্তিযুদ্ধে যারা মুক্তিযুদ্ধ করে আহত হয়েছেন, যাদেরকে রাষ্ট্র বিশেষ সুবিধা দিচ্ছে ট্যাক্সের ক্ষেত্রে, এক কাতারে নিয়ে আপনি তাদেরকেও সেই ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে এই সুবিধাটা দিলেন? রাষ্ট্রীয় স্বীকৃতি তাহলে কি জুলাই মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধার সমপর্যায়ে নিয়ে যাওয়া, তাই তো হলো নাকি মুক্তিযুদ্ধকে ছোট করা? না, আমার মানে ছোট করা না, হয়তো একই কাতারে নিয়ে যাওয়া হয়েছে। একই কাতারে নিয়ে যাওয়াটা তো ছোট করাই। 71-কে আপনি কোনো কিছু সে মিলাতে পারেন না। যদি 71-কে আপনি 24-এর সাথে মেলাতে যান, এটা একটা মানে ভয়ঙ্কর ব্যাপার। এটা কেন, মানে জুলাইয়ের আন্দোলনের পক্ষে তো এই দেশের অধিকাংশ মানুষ ছিল, কিন্তু তার অর্থই নয় যে 5ই আগস্টের পর থেকে যেই প্রবণতাটা আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধকে মেলাইন করা, ছোট করা এবং 71-কে মুক্তিযুদ্ধের সমপর্যায়ে নিয়ে আসতে চেষ্টা করা, এবং মুক্তিযুদ্ধ জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে বীর মুক্তিযোদ্ধা বলা, তাদের কাউকে বীরশ্রেষ্ঠ বলার পর্যন্ত আমরা দেখেছি। তার মানে হচ্ছে 71-এ যারা হেরেছেন তাদেরই তো এই প্রচেষ্টা হওয়ার কথা। এটা খুব পরিষ্কার। আমার কাছে মনে হচ্ছে এটাতে বাজেটে একটা নতুন দিক, আর একটা আরো বেশি নতুন, যে নোবেল, ম্যাগসেসে, পুলিৎজার এরকম আন্তর্জাতিক পুরস্কার পেলে তার যে অর্থ, তাতে কোনো ট্যাক্স দিতে হবে না। আমি ঠিক জানি না এটার কারণটা কি। বাংলাদেশে কি প্রত্যেক বছর আমরা নোবেল পাই, ম্যাগসেসে পাই? একমাত্র বাংলাদেশি একমাত্র নোবেলজয়ী বাংলাদেশি হচ্ছেন প্রফেসর ইউনূস, যিনি এখন সরকারের প্রধান। আর ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান, আমাদের প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, আর কেউ পেয়েছেন কি মামুন ভাই ম্যাগসেসে? এই দুজনই বোধ হয়। তো বাংলাদেশের 54 বছরের হিস্ট্রিতে একজন নোবেল পেয়েছেন আর 2 বা 3 জন ম্যাগসেসে পেয়েছেন। তাদের এই এবং পুলিৎজার আমাদের কোনো সাংবাদিক, কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান এখন পর্যন্ত পায় নাই। এবং এটা ভূতাপেক্ষা হবে কিনা জানি। এবং কেউ কেউ প্রশ্ন করেন, তাহলে কি আগামীতে নোবেল ম্যাগসেসে পাওয়ার
সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা কোথাও কোথাও, নতুন করে অনেকে নোবেল পাচ্ছেন কিনা বা ম্যাক্সেসে পেতে যাচ্ছেন কিনা। যদি না হয় হঠাৎ করে বাংলাদেশ, এই মাউন্ট ভাই যেরকম বললেন যে গত 10 মাসে দেশের ইকোনমির অবস্থা তো অত্যন্ত খারাপ এখন, যদিও সরকার বাজারের অবস্থাটা তুলনামূলক ভালো। আজকেই আমি আন্দালিব রহমান পার্থের একটা বক্তব্য দেখছিলাম, ইনি কবে বলেছেন ঠিক জানি না, যে 28 লক্ষ মানুষ বেকার হয়েছে রিসেন্ট সময়ে। তাদের কাজের জন্য আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? তার কোনো সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নাই। আপনি আন্তর্জাতিক পুরস্কারে টাকা ট্যাক্স মকুব করে দিচ্ছেন, মানে ডাজ ইট মেক এনি সেন্স? মানে এটা দরকারটা কি? মানে এই সময়ের বাংলাদেশে এই নোবেল পুরস্কারে টাকা ট্যাক্সের আওতামুক্ত, এটা দিয়ে সাধারণ মানুষ হিসেবে আমার লাভটা কি? পুরস্কারের অর্থ অনেককে তো দান করে দিতে দেখি আমরা, সাধারণত তাই এখানে আপনি কর মকুফ করে আরো সাধারণত তাই হয়। এরকম বড় বড় পুরস্কার যারা পান তাদের টাকাটা চ্যারিটিতেই যায় সাধারণত, খুব কম লোকই নিজে ভোগ করেন। তাহলে এরকম একটি আন্তর্জাতিক পুরস্কারের টাকা, এবং আমরা জানি না তো এটা কে পাবে, কবে বাংলাদেশে আর একজন মানুষ নোবেল পাবেন, কবে আর একজন লোক ম্যাক্সেসে পাবেন, কবে বাংলাদেশের গণমাধ্যম পুলিৎজার পাবে। তার জন্য আজকে 2025 সালে এসে আমি বললাম এইটা ট্যাক্স মুক্ত, এটা একটা রাবিশ ডিসিশন। আমি জানি এটা কেন, দরকারটা কি ছিল আমি ঠিক জানি। এই দুইটা আমার কাছে মনে হচ্ছে সম্ভাবনা আছে, তাদের প্রভাব থাকতে পারে, সেটি বললাম, সম্ভাবনা তৈরি হয়েছে কিনা, শান্তিতে নতুন করে কেউ পাচ্ছেন কিনা। মামুন ভাই, আবারও বাজেটের আলোচনায় আসি। আপনি কিছুটা বিরতির আগে বলছিলেন যে বিনিয়োগ নিয়ে, কর্মসংস্থান নিয়ে, এই বাজেটে বিনিয়োগ কর্মসংস্থানের কি ব্যবস্থা দেখছেন, বা বিনিয়োগ নিয়ে সরকার অনেক উচ্ছ্বসিত, অনেক মাতামাতি দেশে বিদেশে সম্মেলন করি, নানান জায়গায় আমরা কথা বলি, এখন পর্যন্ত ফলাফল কতটা আমরা পেয়েছি? আর কর্মসংস্থান, বিনিয়োগ, এই দুটো তো অর্থনীতির অনেক বড় সূচক এবং জনস্বার্থের সাথে সম্পৃক্ত। তার প্রতিফলন বাজেটে কতখানি, বা এর সুফল কতটা পাবো আমরা? আচ্ছা, দুই রকম বিনিয়োগ আছে, একটা হচ্ছে রাষ্ট্রীয় বিনিয়োগ আর একটা বেসরকারি খাতের বিনিয়োগ। রাষ্ট্রীয় বিনিয়োগ হচ্ছে এডিপি, যেটা বার্ষিক উন্নয়ন কর্মসূচি। এটা তো উল্লেখযোগ্যভাবে কমেছে গত অর্থবছর, মানে যে অর্থবছর যাচ্ছে আর কি, সেখানে প্রথমে ঠিক করা হয়েছিল 2,81,000 কোটি টাকা, পরে সংশোধন করে করা হলো 2,65,000 কোটি টাকা, তারপরে এটা সংশোধন করে করা হলো 2,18,000 কোটি টাকা। তো সেটারও বাস্তবায়ন পরিস্থিতি খারাপ, খুবই খারাপ। আচ্ছা, এবং এই মাসে বাস্তবায়ন কোথায় গিয়ে দাঁড়ায়? বৃষ্টি বাদলের মধ্যে, বর্ষার মধ্যে প্রতিবারই কিন্তু এটা হয়। এডিপির বাস্তবায়ন কখনোই এই মানে 60, 65, 70 এর ওপর যায় না। আচ্ছা, তো এর মধ্যে এবার করা হলো আরও কম, 2,30,000 কোটি টাকা। আমার ধারণা, দেশে যা পরিস্থিতি, রাজনৈতিক, সামাজিক এবং প্রাকৃতিক সব মিলিয়ে, যে বৃষ্টি বাদল এটা কিন্তু চলছে এবারও। গত বছর তো একটা ডিজাস্টার হলো এপ্রিলে, এই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া বেল্টে, যেখানে বন্যা সাধারণত হয় না, এবং এতে আমন উৎপাদন সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটা আমি জানি না বড় দিয়ে কাভার হবে কিনা। তো এবার একটু লেট হয়েছে, একটু দেরিতে, কিন্তু হচ্ছে, আগের মতো না উত্তরাঞ্চলে এবং সিলেট বেল্টে। আচ্ছা, তো এই পরিস্থিতির মধ্যে আমাদের এই এডিপির বাস্তবায়ন আগামী বছরও ভালো হবে বলে মনে হয় না। এখানে বলছিলাম যে স্থানীয় সরকারের সহায়তা নাই, তারপরে কেন্দ্রীয় সরকার যেটাকে আমরা বলি, মানে সচিবদের বিভিন্ন মন্ত্রণালয়, তারাও খুব বেশি সহায়তা করবে বলে মনে হয় না। কারণ এই প্রশাসন যদি জুন পর্যন্ত থাকে, তাহলে এই বাজেট তো এই সরকারকে বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, এটাও একটা প্রশ্ন যে সরকার কতদিন থাকবে। যদি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হয়, তাহলে প্রশ্ন তো হচ্ছে যে এই বাজেটকে পরবর্তী সরকার কতখানি ওন করবে। সেজন্য উচিত ছিল এই সরকারের এই বাজেট নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করা, অথবা সংক্ষিপ্ত বাজেট দেওয়া। হ্যাঁ, সংক্ষিপ্ত বাজেট হতে পারত, বা বৈঠক করলে আসলে দোষটা কিছুটা অতিক্রম করা যেত, যে রাজনৈতিক দলগুলোর মনোভাব নিয়েই তো আমরা বাজেটটা করেছি। এই বাজেটে কোনো রাজনৈতিক দর্শন দেখেন? না, আমি কোনো দর্শন দেখি না, এবং অর্থ উপদেষ্টাও সেরকম কিছু দাবি করেন নাই। ওই যে বললেন যে আমি কোনো বিপ্লবাত্মক কিছু করি নাই, আমি মানে ওই যে দিন চালিয়ে যাওয়ার মতো বাজেট আর কি, সেটা উনি স্বীকারও করেছেন। আচ্ছা, এবং আগের ধারাতেই বাজেট হয়েছে। আগের ধারাতেই বাজেট মানে এই যে এখানে বিস্তারিত আলোচনার সুযোগ নাই, যেভাবে বরাদ্দ হয়েছে, যেভাবে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ণয় করা হয়েছে, এনবিআরের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে যে 5 লাখ কোটি টাকা রাজস্ব। তো বিনিয়োগের যে পরিস্থিতি এবং অর্থনীতির যে গতি প্রকৃতি, তাতে এত রাজস্ব কি করে আহরণ হবে? এই বছরেই কিন্তু রাজস্ব আহরণ পরিস্থিতি খারাপ। সিপিডি বলছে যে 1 লাখ কোটি টাকার মতো ঘাটতি থাকবে, মানে শেষ যা লক্ষ্যমাত্রা সেখান থেকে। তো সরকার কিসের উপর দাঁড়িয়ে এত বড় লক্ষ্যমাত্রা চাপিয়ে দিল, তাই না? এখন এটা বলা হচ্ছে যে হ্যাঁ, লক্ষ্যমাত্রা তো একটু বেশি ধরতে হয়, নাহলে তো অর্জন করা যাবে না, বাড়বে না ইত্যাদি। হ্যাঁ, আচ্ছা,
তারপর ঋণের উপর নির্ভরতা এটা থেকেই যাচ্ছে, সুদ বাবদ ব্যয় এটা বেড়েছে আরও, অর্থাৎ এই গত 4-5 বছরে যেটা হচ্ছিল সেই ধারাতেই হচ্ছে। আর এই যে সরকার মানে ফুটপ্রিন্ট রাখার সুযোগ যেসব জায়গায় ছিল, যেমন ধরেন সামাজিক সুরক্ষা খাত, সেখানে উল্লেখযোগ্যভাবে ভাতাগুলো বাড়াতে পারতো, 50 টাকা 100 টাকা করে বাড়িয়েছে, এগুলো কিন্তু অসম্মানজনক, তাই না? এই মূল্যস্ফীতির বাজারে এই 50 টাকার কোনো দাম নেই। 50 টাকা কিন্তু আমরা রিকশাওয়ালাকে বকশিশ দিয়ে দিই ঈদের আগে, তো এটার কোনো অর্থ নাই। যে পরিমাণ ভাতা দেওয়া হয়, এই পরিমাণ ভাতা দিয়ে একজনের কিন্তু সাধারণ ভিটামিন ট্যাবলেট কেনারও মানে একজন বৃদ্ধ লোকের থাকে না, তাই না? আচ্ছা, বিনিয়োগের কথা বলছিলাম। বিনিয়োগ মূলত হতে হবে বেসরকারি খাতে। সরকারি খাতের বিনিয়োগের কথা তো বললাম যে পরিস্থিতি ভালো না, এবং সরকার বলছে বিনিয়োগের ক্ষেত্রে আপনি বলছেন বা সবাই বলছে যে স্থিতিশীলতা না আসলে সেটা আসবে না। বিদেশি বিনিয়োগের কি অবস্থা? দেশি বিনিয়োগের অবস্থা তো ভালো না, কারণ ব্যাংকগুলো থেকে কিন্তু ঋণ সরবরাহ সেভাবে হচ্ছে না। যেরকম প্রজেকশন দেওয়া হয়েছিল যে এতটুকু বাড়বে, বাড়ছে না। তো ঋণ যদি না বাড়ে, ইম্পোর্ট যদি না বাড়ে, মানে র মেটেরিয়াল এবং মেশিনারিজের ইম্পোর্ট যদি না বাড়ে, সেগুলোও কিন্তু নেগেটিভ, মানে গতবারের চেয়ে কম। তো এই যদি পরিস্থিতি হয় তাহলে দেখা যাবে। আর হচ্ছে গ্যাসের সমস্যা আছে, এবং এটা শিল্পোদ্যোক্তারা অভিযোগ করেই যাচ্ছেন। এর মধ্যে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, এই সরকারের আমলেও বেড়েছে, গত আমলে উল্লেখযোগ্যভাবে বেড়েছিল, ওইটা নিয়েই কথা ছিল। এবং তখন ওই সরকার বলেছিল যে গ্যাসের সাপ্লাইটা নিরবচ্ছিন্ন হবে, সেটা তো হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে এক সেক্টরে গ্যাস সাপ্লাই কমানো হচ্ছে আরেক সেক্টরে দেওয়ার জন্য। যেমন এখন শিল্পে গ্যাস সরবরাহ বাড়ানো হবে, কেন? বিদ্যুৎ কেন্দ্রে কমানো হবে, আবার বিদ্যুৎ কেন্দ্রে বাড়াতে হবে কারণ গ্রীষ্ম চলে এসছে। তো এইভাবে চলছে। একটা ভালো উদ্যোগ দেখলাম বাজেটে, সেটা হচ্ছে যে এলএনজি আমদানিতে 15% ভ্যাট ছিল, সেটা প্রত্যাহার করা হয়েছে। এতে খরচ কমবে, পেট্রোবাংলার খরচ কমবে, এবং তারা হয়তো ওই খরচ দিয়ে আবার নতুন করে এলএনজি আনতে পারবে, তাতে গ্যাস সাপ্লাই হয়তো বাড়বে। কিন্তু প্রধান সমস্যা অন্য জায়গায়, সেটা হচ্ছে যে সুদের হার অনেক বেড়ে গেছে, কারণ সরকার যে মুদ্রানীতি অনুসরণ করছে সেটা হচ্ছে সংকোচনমূলক মুদ্রানীতি। তো এই ধরনের মুদ্রানীতিতে হয় কি, সুদের হার বেড়ে যায়, এবং সরকার নিজে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, অধিক সুদে ঋণ নিচ্ছে। সরকার যে বন্ডগুলো ছাড়ছে সেগুলো ঋণের হার, সুদের হারও কিন্তু বেশি। তো এই পরিস্থিতিতে বেসরকারি খাত ঋণ নেবে না যদি ব্যাংকে টাকা থাকেও। অনেক ব্যাংকের অবস্থা এমন যে তাদের মূলধন ঘাটতি, সরকারকে মূলধন যোগাতে হচ্ছে ট্যাক্সের টাকায়। ট্যাক্সের টাকা মানে জনগণের টাকা, তাই না? তো এই পরিস্থিতিতে সরকার আবার মানে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সহায়তা, আজকে খবর আছে বিশেষ সহায়তা, মহার্ঘ ভাতা শেখ হাসিনা দিয়েছিলেন 5%, মানে ইনক্রিমেন্টের উপর 5% ইলেকশনের আগে। হ্যাঁ, এই সরকার কেন সরকারি কর্মচারীরা তো ইলেকশন করবে না, তাতে খুশি দেখা যে জনতুষ্টির মধ্যে বরং তাদের ভূমিকা নিয়ে তাই সরকারের পক্ষ থেকে মানে এই মূল্যস্ফীতির বাজারে। এবং বেসরকারি খাতের কি অবস্থা, বেসরকারি খাতের লোকজন কি দোষ করলো, তাই না? তাদের জন্য কি ব্যবস্থা? তো বেসরকারি খাতে অনেক শিল্প কারখানা যে বন্ধ হয়ে গেছে, শিল্প কারখানা সরকার নিজে বন্ধ করে দিয়েছে অনেক কারখানা, উদ্যোগী হয়ে, কারণ ওইসব কারখানা চালু রাখার অবস্থা নাই। এবং অনেক কারখানা কিন্তু পূর্ণ ক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না। মানে নতুন বিনিয়োগ হবে কি, যে স্থাপিত বিনিয়োগ, যে সক্ষমতা, সেই সক্ষমতায় উৎপাদন করা যাচ্ছে না। কারণ হচ্ছে যে এই গ্যাস সাপ্লাই পাওয়া যাচ্ছে না, বিদ্যুতের সংকট, এবং ঋণের ক্ষেত্রেও ঝামেলা আছে, কারণ অধিক সুদের হারে কিন্তু ঋণ নিয়ে চালাবে না। এবং কারখানাগুলো যদি সঠিকভাবে না চলে তাহলে তো খেলাপি ঋণের পরিমাণও বেড়ে যাবে। অর্থাৎ বিনিয়োগ তো হচ্ছেই না, বরং বিনিয়োগ ঘিরে কিন্তু একটা সংকট তৈরি হচ্ছে। আর প্রধান সমস্যা হচ্ছে যে রাজনৈতিক স্থিতিশীলতা না এলে, একটা নির্বাচিত সরকার না এলে, এবং পলিসির যদি স্টেবিলিটি না থাকে, একটা যদি প্রজেকশন না থাকে যে 5 বছর এইভাবেই চলবে, তাহলে কিন্তু কোনো বিনিয়োগকারী বাদ দেন, মানে পাড়ার দোকানেও কিন্তু খুলতে চিন্তা করবে দ্বিতীয়বার। কারণটা হচ্ছে সে তো বুঝতে চায় যে আমাকে কাকে চাঁদা দিতে হবে, সে চাঁদা দিতে প্রস্তুত আছে। কিন্তু এখানে যদি 3 পার্টি এসে দাঁড়ায়, সে কাকে দিবে? আমরা তো দেখি গতানুগতিকভাবে যে বাজেটের আগে মানে নিয়মিত সরকার বা রাজনৈতিক সরকারগুলো সব স্টেক হোল্ডারের সাথে ধারাবাহিক বৈঠক করে পরামর্শ নেয়। এবার কি এই প্রক্রিয়া? এবার সেটা হয়নি। এবার প্রথম কথা আমি যেটা বললাম যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করা উচিত ছিল। এই সরকারের তো মানে
মনোনয়ন দিয়েছে বা নির্বাচিত করেছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোর সমর্থন না থাকলে কিন্তু সরকারের কোনো অস্তিত্ব নাই। একটু মানুষ যুক্ত করি যে ধরেন বাজেটের চাইতেও বড় ইস্যু তো রাষ্ট্রীয় নিরাপত্তা। রাষ্ট্রীয় নিরাপত্তা, করিডোর, মানবিক চ্যানেল যাই বলেন, এটাও তো সরকার আলোচনা করে নাই পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে। আলোচনা না করে পররাষ্ট্র উপদেষ্টা প্রথমে বললেন যে আমরা আর করিডোরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, পরে নিরাপত্তা উপদেষ্টা বললেন, তখন সমালোচনা শুরু হলো পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে, তখন বলা হলো না 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 করিডোর তো একটা মানবিক চ্যানেল। তার মানে বাজেটের চাইতেও বড় আমার রাষ্ট্রের সিকিউরিটি, আপনি সেটা নিয়ে তো পলিটিক্যাল পার্টিকে গণেন। শুধু রাজনৈতিক না, রাজনৈতিক অরাজনৈতিক যত অংশীজন আছে তাদেরকে উপেক্ষা করার অর্থ কি? মানে মানবিক করিডোর নিয়ে তো সেনাবাহিনীর সাথে কথা বলা উচিত ছিল, যে কারণে সেনাবাহিনীর তরফ থেকে আপত্তি এসছে এবং তারা প্রেস কনফারেন্স করে বলেছে। সেনাপ্রধানের বক্তব্য তো আমরা বিভিন্ন সূত্রে পেয়েছি, তাই না? এটা তো অফিসিয়াল বক্তব্য না, কিন্তু প্রেস কনফারেন্সে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আমরা এই ধরনের ঝুঁকিপূর্ণ পদক্ষেপের বিরুদ্ধে, তাই না? এবং সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে জড়ানোর মতো জবাব সরকার দিচ্ছে না, সরকার তৎপরতা বা বক্তব্য, এবং সেনাবাহিনীকে উপেক্ষা করার কিন্তু কোনো সুযোগ নাই, এবং এই কথা বলার কোনো সুযোগ নাই যে সেনাপ্রধানের এখতিয়ার নাই। সেনাপ্রধানের দিকে আমরা তাকিয়েছিলাম, কিন্তু জাতীয় নিরাপত্তাকে নিশ্চিত করবে। ওখানে যদি গোলযোগ হয় কে ওখানে যাবে? ওখানে কি আমরা যাব? ওখানে সেনাবাহিনী যাবে, নৌবাহিনী যাবে, তাই না? তো রিজার্ভকে কোনো বাড়তি সুবিধা দিতে পারে? রিজার্ভ পরিস্থিতি কিছুটা ভালো, কারণ আমাদের তো মানে রেমিটেন্স ভালো আসছে। এই যে মাস গেল সেই মাসেও $297 কোটি, মানে প্রায় $3 বিলিয়ন কাছাকাছি। এটা হচ্ছে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। প্রচুর আসছে, কিন্তু রিজার্ভের টাকাটা তো রাষ্ট্রের বিভিন্ন উন্নয়ন কাজে খরচ করতে হয়। এখন আপনি রিজার্ভ করতে না পারার কারণে আমার রিজার্ভটা ভালো বেশি দেখাচ্ছে না। রিজার্ভটা হচ্ছে যে রিজার্ভ সাধারণত অর্থনীতির শক্তিমত্তা প্রকাশ করে এবং এটা নিরাপত্তা দেয়, এবং এটা হচ্ছে আমদানি সক্ষমতা প্রকাশ করে, যে আমরা কত আমদানি করতে সক্ষম। যেমন ভারতের রিজার্ভ অনেক বেশি, চায়নার রিজার্ভ হচ্ছে সবচেয়ে বেশি, তাই না? চায়নার নাকি গোপন রিজার্ভও আছে। তো যাই হোক, তা আমাদের রিজার্ভ তো বাড়ছে এবং এটা সম্ভবত $30 বিলিয়ন দিকে যাচ্ছে। তো এটা যদি হয়, আমরা কিন্তু একটা স্বস্তির মধ্যে থাকব যে ব্যাংকগুলো যদি ডলার সাপ্লাই দিতে না পারে আমাদের ব্যবসায়ীদের, তাহলে রিজার্ভ থেকে কিন্তু সাপ্লাই দেওয়া যাবে, যেটা হাসিনার আমলে দেওয়া হচ্ছিল এবং যে জন্য রিজার্ভ ফল করছিল, সেটা করতে হচ্ছে না। এটা বরং ভালো যে রিজার্ভ থেকে টাকা পয়সা দিতে হচ্ছে না। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমরা ঋণ শোধ করতে পারবো, পুরনো বিলগুলো শোধ করতে পারবো, আমদানি করতে পারবো। এবং এই সরকার কিন্তু একটা সাফল্য দেখিয়েছে যে হাসিনার আমলে রেখে যাওয়া অনেকগুলো বিল, বিশেষ করে জ্বালানি খাতের বিল, এরা কিন্তু পরিশোধ করেছে এবং একটা স্বস্তি এনেছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে। এতে আমাদের রেটিং ভালো হবে এবং ভবিষ্যতে আমরা কিন্তু ব্যবসা বাণিজ্যের সুবিধা পাবো। নিশ্চয়ই সেই প্রত্যাশায় থাকলাম আমরা। আরও একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, এবারও আপনাদের সাথে পাবো আশা করছি। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আজকে আমরা সংস্কার এবং বাজেটের সংস্কারের প্রভাব নিয়ে কথা বলছি। আমাদের সাথে আছেন দুজন সাংবাদিক, জনাব হাসান মামুন এবং জনাব আমিন আল রশিদ। আমিন আল রশিদ, যেখানে আলোচনাটা শুরু করেছিলাম সংস্কার এবং তার মধ্যে অন্যতম একটি বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন। এটি বিএনপি চায় না, স্পষ্ট বলে দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন করা সমস্যা কি বা সুবিধা কি? সুবিধাটা বেশি এই কারণে আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি পার্লামেন্ট ইলেকশনটা ভালো হয় বলে আমরা মনে করি বা বিশ্বাস করি, তাহলে লোকাল গভর্নমেন্ট ইলেকশন ভালো হবে। লোকাল গভর্নমেন্ট ইলেকশন নিয়ে এত আলোচনাটা কেন হয়, বা যারা এই সরকারের অধীনেই বা তত্ত্বাবধায়কের বা ইন্টারিমের অধীনেই লোকাল গভর্নমেন্ট ইলেকশন চান, তাদের যুক্তিটা কি? যুক্তিটা হলো এই, যদি নির্বাচিত সরকারের অধীনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয়, তখন হয় কি প্রত্যেকটা এলাকার যিনি এমপির স্ত্রী হন উপজেলা ভাইস চেয়ারম্যান, এমপির ভাগ্না হন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এমপির ভাই হন পৌরসভা চেয়ারম্যান। এইটা চলে আসছে বছরের পর বছর ধরে। কিন্তু নির্বাচন কমিশন যদি সঠিক নির্বাচন করলে লোকাল এমপির প্রভাব থাকে, কারণ দলীয় সরকারের অধীনে নির্বাচনটা কেমন হয় আমরা তো দেখেছি। এবং সেই দলীয় সরকারের অধীনে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয়, স্থানীয় সরকার নির্বাচন কন্ডাক্ট করে তো লোকাল প্রশাসন। ডিসি এমপির কথার বাইরে যায় নাকি, এসপি তো এমপির কথার বাইরে যায় না নর্মালি, আর সেখানে প্রচুর টাকা পয়সার ডিলিং হয়। কিন্তু নির্দলীয় সরকারের অধীনে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা হয়, তখন এই এমপির ভাই, এমপির স্ত্রী, এমপির ভাগনা, এই যে একটা নেপোটিজম, এটা কিন্তু বন্ধ হবে। তার মানে একটি তত্ত্বাবধায়ক সরকার সবগুলো নির্বাচন করে দিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, যদি এই সময়ে
আমি যদি ধরেও নেই যে ডিসেম্বরে ইলেকশনটা হবে না, ধরেন ফেব্রুয়ারি মিড, অর্থাৎ ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে, তো মাঝামাঝি ধরেন আপনি ফেব্রুয়ারিতে ফার্স্ট উইকে জাতীয় নির্বাচন হলো, এর আগে অক্টোবরের মধ্যে আপনি যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা করে ফেলতে পারেন, তাহলে হবে কি, যেহেতু জাতীয় নির্বাচনের আগে আমি বলছি জাতীয় নির্বাচন সবগুলো স্থানীয় সরকার নির্বাচন, এটা অসম্ভব না। একই তফসিলে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একেবারে সিটি কর্পোরেশন এটা সম্ভব এবং এটা কিভাবে সম্ভব, এটা কিন্তু স্থানীয় সরকার কমিশনের যিনি প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ অঙ্ক করে দেখিয়েছেন সম্ভব। কিন্তু তার কিছু প্রস্তাব আবার ব্যাপক নিন্দিত হয়েছে, বাট আমি বলছি সরকার চাইলে সম্ভব। আপনি সবগুলো না করেন, মেজর করেন। ধরেন আমাদের সবচেয়ে এখন তো সিটি কর্পোরেশনগুলো নাই, আপনি সিটি কর্পোরেশনটা করেন, আপনি পৌরসভাগুলো নাই, পৌরসভা এই দুটো করেন না অন্তত, তাহলে হবে কি এই সিটি কর্পোরেশন ও পৌরসভায় কিছু নির্দলীয় ভালো লোক আপনি পাবেন। ভালো লোক বলছে এই কারণে যে পলিটিক্যালি বায়াসড না, কিন্তু রাজনৈতিক সরকার অধীনে হলে হবে কি ভালো মানুষের আসতে চাইবে না, কারণ তখন পলিটিক্যাল লোকের বাইরে কেউ ওই সুযোগটা পায় না। আমরা দীর্ঘদিন যখন স্থানীয় নির্বাচনগুলো মার্কায় হতো না তখন কিন্তু প্রচুর ভালো লোককে দেখেছি, ইউনিয়ন চেয়ারম্যান হয়েছেন, পৌরসভা চেয়ারম্যান হয়েছেন, সাবেক শিক্ষক, সোশ্যাল ওয়ার্কার। যখনই মার্কায় হয়ে গেল তখন দেখা গেল এই লোকগুলো সাইড হয়ে গেল। ফলে আমি মনে করি যে মার্কায় হলো না, কিন্তু কোনো একটি দলের প্রার্থী দাঁড়ালেন, তাকে সবাই চেনে অমুক দলের হিসেবে, যদি না সেটাই বললাম, যদি নির্দলীয় সরকারের অধীনে হয়, কেয়ারটেকারের অধীনে যদি হয়, তখন এইটা প্রবণতাটা কমবে। তখন কিন্তু ইন্ডিভিজুয়াল প্রার্থী দাঁড়াবে, তখন কিন্তু এই অমুকের ভাই তমুকের ভাগনা তমুকের স্ত্রী এই প্রবণতাটা কমবে। কিছু ভালো মানুষ, সবাই হবে না, হয়তো 30% ভালো লোক, যদি নির্দলীয় ভালো লোক যদি বেরিয়ে আসেন, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, সিটি মেয়র বা কাউন্সিলর, মেয়রদের চাইতে কাউন্সিলররা মোর ইম্পর্টেন্ট, লোকাল ক্লোজার টু পিপল। ফলে কিছু যদি একটা সিটি কর্পোরেশনে 5টা এরকম প্রো পিপল কাউন্সিলর বেরিয়ে আসেন, এটা খারাপ না, কিন্তু এটা আপনি কিন্তু যখন পলিটিক্যাল গভর্নমেন্টের অধীনে করবেন এই সুযোগটা থাকবে না। আমি মনে করি যদি সরকার চায় সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে এই লোকাল গভর্নমেন্টের মেজর ইলেকশনটা করে ফেলতে পারে, এরপরে আপনি জাতীয় ইলেকশন করেন। স্থানীয় সরকার নির্বাচন আগে করার দাবির জন্যই তো এনসিপি, জামাত সহ আরো কিছু দল ব্যাপক কোন দল দাবি করেছে আমি তাদের পক্ষে বলছি না, আমি আমার নিজের যুক্তিটা বলছি যে জাতীয় নির্বাচনের আগে করে ফেলতে পারলে ওই যে হ্যাসেলটা মুক্ত হবে, কিছু ভালো লোক হয়তো পাওয়া যাবে। আগে করে তাদেরকে বসিয়ে দেবেন, তারপর জাতীয় নির্বাচন হবে, নাকি আগে স্থানীয় নির্বাচন তারপর জাতীয় নির্বাচন, এরপরে ফলাফল ঘোষণা করে যার যার দায়িত্ব এইটা আবার লেন্দি প্রসেস হবে। কারণ আপনাকে ধরেন সিটি কর্পোরেশন আজকে একটা আলোচনা এসছে যে 3 মাসের তত্ত্বাবধায়ক, তো এটা 4 মাস হবে, বাকি 1 মাস স্থানীয় সরকার নির্বাচন। এটা তো পরের তত্ত্বাবধায়কের ক্ষেত্রে, এই যে আমরা তো এই সরকারের ইন্টারিমের অধীনে ইলেকশনটা হবে বলে ধরে নিচ্ছি। যদি এই প্রফেসর ইউনূসের সরকারের অধীনে ইলেকশনটা হয়, যদি ওনারা দিন পর্যন্ত থাকেন ওনার ভাষায়, সেই হিসেবে আমি সেই অঙ্কে বলছি যে সেপ্টেম্বর অক্টোবরে যদি আপনি মেজর লোকাল গভর্নমেন্ট ইলেকশন করে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যেও ন্যাশনাল ইলেকশনটা করে দেন, তাহলে অনেক জটিলতা কমানো যাবে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে ন্যাশনাল ইলেকশনটা হতে হবে অবশ্যই একটা কনসেনসাসের ভিত্তিতে, যেই বিষয়গুলো ঐকমত্য হলো এইটা যেন অবশ্যই ওই পার্লামেন্টে রেটিফাইড হয়। সংবিধান সংস্কারের অনেকগুলো জায়গায়, মেজর জায়গায় একমত হবে না। এবং কেন হবে না বিএনপি ব্যাখ্যা দিয়ে দিয়েছে। এই যে ধরেন দেশের নাম পরিবর্তন, এইসব অতি বিপ্লবী সিদ্ধান্ত দরকার ছিল না, এবং সংবিধানে 4 মূলনীতিতে 5 মূলনীতি করে বহুত্ববাদের অর্থ অনেকে বোঝেই নাই। এখন তো বহুত্ববাদ বড় দলগুলোই নিচ্ছে না। ফলে আমার কাছে মনে হয় যে মেজর পলিটিক্যাল পার্টিগুলো যেসব সংস্কারে একমত, সেগুলো জুলাই চার্টারে আপনি এনে ইলেকশনটা মনবের সঙ্গে একমত, ডিসেম্বরে করা হয়তো ডিফিকাল্ট হবে, কিন্তু কোনোভাবেই ফেব্রুয়ারির প্রথম উইকের পরে নির্বাচনটা যাওয়া উচিত না। ডিসেম্বর কেন, তার আগেও সম্ভব। অবশ্যই আমি নিজেও লিখেছি সম্ভব, 3 মাসের নির্বাচন করার অভিজ্ঞতা, ইলেকশনের জন্য 3 মাস প্রস্তুতি সম্ভব। আমি বলছি যে যদি এখন একটা অস্বাভাবিক সময়ের মধ্যে আমরা আছি, ফলে আমরা বলছি যে এই যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট, তারা বলছে কিছু সংস্কার করতে চায়, তাহলে ঠিক আছে, লেট দেম ডু সাম ওয়ার্ক অন রিফর্ম, তারা করুক। করে লোকাল গভর্নমেন্ট ইলেকশন দিয়ে আপনি ফেব্রুয়ারি ক্রস করেন না কোনোভাবেই। এইটা জুন বলতে আমি বলেছি বোধ একটা জায়গায় যে জুনে ইলেকশন জুলাই ঘোষণায় যদি সংস্কারের ফলাফলটা পেয়ে যায়, তাহলে জুলাইয়ের পরে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ইলেকশনটা যদি আপনি ফেব্রুয়ারিতে করতে না পারেন, আপনি নিশ্চিত থাকেন জুনেও হবে না। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। মামুন ভাই, আপনার কাছে একটা বিষয়ে মন্তব্য জানতে চাই বা প্রতিক্রিয়া। গতকাল ডক্টর ইউনূসের সামনে যারা বক্তব্য দিয়েছেন, তার মধ্যে এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম খুব কঠোর ভাষায় সমালোচনা করেছেন। নির্বাচন নিয়ে সামরিক বাহিনী কেন কথা বলে, এটাকে তিনি রাজনীতির সামরিকীকরণ বলেছেন। এই সামরিক বাহিনী বা সেনাবাহিনী তো অভ্যুত্থানে তাদের অংশীদার ছিল, অভ্যুত্থান থেকে আজ পর্যন্ত সকল দায় দায়িত্বের অংশীদার আছে, এখনও মাঠে তার দায়িত্ব আছে। আপনি বিপদের সময় পাশে থাকলে আপনি বন্ধু, আর যখন আপনার বিপদ ছেড়ে যাবে তখন আপনার কাছে আসতে পারবে না, সে শত্রু হয়ে যাবে। এটা কেমন হিসাব? জি, আমি কিন্তু শুরুতে বলেছি যে সেনাপ্রধান 18 মাসের কথা বলেছিলেন গণ অভ্যুত্থানের পরে 2 মাসের মধ্যে, সম্ভবত গত বছরের 24 সেপ্টেম্বর রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে, এবং উনি কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে এই সময়টা
বলেছিলেন যে সংস্কার এবং নির্বাচনের জন্য আমরাই সরকারের পাশে আছি। তখন তো কোনো বিতর্ক হয়নি, এবং আমার মনে আছে বিবিসি থেকে সম্ভবত ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করা হয়েছিল যে উনি তো এরকম বলেছেন, তখন উনি সুন্দরভাবে বলেছিলেন যে এটা তার মত, আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করব, আমরা নির্বাচনের সময়সীমা দেবো ইত্যাদি, তাই না? তো পরে উনি দিলেন সময়সীমা যে ডিসেম্বরের মধ্যে অথবা জুনের মধ্যে, সেটা এখনও আছে। এবং এটা নিয়ে তো সেনাপ্রধান বিরাট যে আপত্তি করেছেন প্রকাশ্যে তা কিন্তু না, উনি বলেছেন ওনার আগের কথা অনুযায়ী। তো এটা উনি বলতেই পারেন, এবং সেনাবাহিনী অবশ্যই এই পরিস্থিতিতে একটা স্টেক হোল্ডার। সেনাবাহিনী কিন্তু আলাদা একটা অবস্থান নিয়েই তার কাজকর্মগুলো করছে। আপনি লক্ষ্য করবেন মব জাস্টিসের বিরুদ্ধে বা মব ভায়োলেন্সের বিরুদ্ধে সেনাবাহিনীর এক কর্মকর্তা এনসিপির এক নেতার সামনে জোরালো ভাষায় যে কথা বলেছেন, এটা কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষের মনের কথা। কারণ এর আগে তো বহু ঘটনা ঘটে গেছে, তখন মবের বহু ঘটনা ঘটছে, এবং মবের কারণে কিন্তু পরিস্থিতি, এই যে আমরা যে বিনিয়োগ পরিস্থিতি খারাপ, এটার জন্য প্রধানত দায়ী হচ্ছে মবের কারণে সৃষ্ট অরাজক পরিস্থিতি। না হলে বিনিয়োগ পরিস্থিতি এত খারাপ হওয়ার কথা ছিল না। এবং বিদেশি সাহায্যও কিন্তু আসছে না, এবং বিদেশি দূতাবাসগুলোর কর্মকর্তাদেরও সাবধানে চলাচল করতে বলা হয় মাঝে মাঝে, আমরা কিন্তু নিউজ দেখি, তাই না? তো এই পরিস্থিতির দায় তো শুধু মব যারা করছে তারাই না, যারা মব মোকাবেলা করছে না, দমন করছে না, যারা ক্ষমতায় বসে আছে। এবং এই সরকারকে কিন্তু আওয়ামী লীগাররা বলতেছে মবের সরকার, মানে মব করে ক্ষমতায় আসছে, মব করে ক্ষমতায় টিকে আছে। তো এটা তো গণ অভ্যুত্থানের জন্য একটা কলঙ্কজনক ব্যাপার যে অল্প দিনের মধ্যে মানে কি বলে ভুল প্রমাণ করতে হবে। হ্যাঁ, এবং আমি তো দেখছি যে সেনাবাহিনী বরং গণ অভ্যুত্থানের চেতনা এবং ধারা রক্ষার জন্য সচেষ্ট আছে এখন পর্যন্ত, আমার কাছে এটা মনে হয়। আমাদের সামরিক বাহিনী এবং ডক্টর ইউনূসের সরকার যেই দূরত্ব বিরোধ আমরা জানি, দেখি, শুনি, সেখানে এনসিপির কি একটা বড় ভূমিকা নেই এই দূরত্ব তৈরির ক্ষেত্রে? এনসিপিকে তো অনেকে এই সরকারের দল মনে করছে, বলে দাবি করছে যে এটা ইউনূস সাহেবের পার্টি। ইউনূস সাহেব পার্টি করতে চেয়েছিলেন, একসময় পারেননি, এখন পারছেন যেহেতু ক্ষমতায় আছেন, এইরকমভাবে বলা হচ্ছে। আমি একটু বলতে চাই যে ইউনূস সাহেব, এই যে ইলেকশনের কথা আমরা বলছি, আমার তো সন্দেহ যে এই সরকার নির্বাচন করতে পারবে কিনা, এই সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন হবে কিনা এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হবে কিনা, নাকি নিরপেক্ষ নির্বাচন হবে? নিরপেক্ষ, আমি নির্বাচন মানেই তো নিরপেক্ষ নির্বাচন, অনিরপেক্ষ নির্বাচন তো নির্বাচন না, সেগুলো তো হয়েছে আগে। নির্বাচন মানেই নিরপেক্ষ এবং স্বচ্ছ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ইত্যাদি, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। সেই রকম একটা নির্বাচন এই সরকার করতে পারবে কিনা এই সন্দেহ কিন্তু ইতিমধ্যে দেখা দিয়েছে, এবং বিএনপির তরফ থেকে পরিষ্কারভাবে বলা হচ্ছে, আমি বিএনপি সমর্থন করে বলছি না, বিএনপি একটা বড় পার্টি, তারা যদি আস্থা না পোষণ করে এই সরকারের ব্যাপারে, তাহলে এই সরকার নির্বাচন করবে কিভাবে? এবং এখানে খালি একটুখানি বলি যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সরকারের উচিত যেটুকু সংস্কার ঐকমত্য হয়েছে সেইটুকু করে বিদায় নেওয়া, বাকিগুলোর প্রস্তাব দিয়ে এবং তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। অনেক ধন্যবাদ মামুন ভাই, অনেক ধন্যবাদ আমিন ভাই। আপনারা যারা দেখছিলেন শুরু থেকে বা পরে যুক্ত হয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে আগামী সকাল 7টায়, আর এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামীকাল রাত 9টায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।